বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, রাষ্ট্রপতির ভাষণের সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা চলমান। আমি এখন বক্তব্য দিতে আহ্বান জানাচ্ছি ঝালকাঠি 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মহান সংসদে প্রথম কথা বলতে দাঁড়িয়েছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের মুক্তি আন্দোলনে রণাঙ্গনে নেতৃত্ব দেওয়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর আপোষহীন নেতৃত্ব দিয়ে বাংলাদেশের গণতন্ত্রে 1971 সালের 30 লক্ষ মুক্তিযোদ্ধার চাওয়া সেই গণতন্ত্রকে সংসদীয় গণতন্ত্রের রূপ দিয়ে এদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন, যাদের ইজ্জতের বিনিময়ে আজকে পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্রে আমাদের একটি অবস্থান হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় অনেক ধরনের নাটকীয় অবস্থা আমরা দেখেছি। যেমন দেখেছি 1975 সাল, ঠিক একইভাবে আমরা দেখেছি 1981 সাল, ঠিক একইভাবে সেই আন্দোলনের মধ্য দিয়ে 1990 সালের গণ অভ্যুত্থানের পরে এদেশের মানুষ যে পরিবারটির উপরে আস্থা পেয়েছিল, সেই যে দলটির উপরে আস্থা পেয়েছিল, যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে সেই নির্বাচনেই বিএনপিকে দেশের মানুষ ক্ষমতায় এনেছে। কিন্তু তারপরেও আমরা বারবার দেখেছি 1986 সালে বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য আজকে যে ফ্যাসিস্ট হারিয়েছি, সেই ফ্যাসিস্টদের দোসররাও কিন্তু এখনো সংসদে আছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি 2007 সালে যে 1/11 তৈরি হয়েছিল, 2008 সালে আমি নির্বাচন করার সুযোগ পেয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে। তখনও আমরা দেখেছি জনগণের রায়কে কিভাবে বঞ্চিত করে জনগণকে প্রশাসনের মাধ্যমে জনগণের প্রার্থীকে পরাজিত করে তথাকথিত কুশলীদের একটি সরকার গঠন করে বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার সুযোগ এনেছিল। আমরা ঠিক সেইভাবে দেখেছি তারপরে 2014 সালের বিনা ভোটের, 2018 সালের নৈশ ভোটে, 2024 সালে দামির নির্বাচন। এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টের পরাজয়ের পরে যে সরকার এসেছিল, সেই সরকারও বাংলাদেশকে বিরোধীকরণ করার যে চেষ্টা করেছিল তা আমরা ভুলি নাই। তার সাথে 2026 সালের নির্বাচনে আমরা আবার নতুন কিছু দেখেছি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি জান্নাতের টিকিট বিক্রি করার ব্যবসা, আমরা দেখেছি সুকটান দিয়াও মানুষের সব পাপ মোচন করা যায়, সেই ধরনের ধর্মভীরু মানুষকে বিপথে নেওয়ার জন্য কাজ করেছে। মাননীয় স্পিকার, যেহেতু আমার সময় কম, আমি একটি অবহেলিত অঞ্চল থেকে এসেছি, সেটি হলো উপকূলীয় অঞ্চল, যেখানে আইলা সিডারের সঙ্গে আমাদের মানুষরা বারবার যুদ্ধ করে, আমাদের মানুষের ঘরবাড়ি ভেঙে নিয়ে যায়, আবারও নতুন করে স্বপ্ন দেখে নদীর পানির সঙ্গে আইলা সিডারের মতো যখন জলোচ্ছ্বাস হয়, তখন মানুষের অশ্রু দিয়ে বঙ্গোপসাগরের কাছে তাদের লবণাক্ততা আরও বাড়ায়। সুতরাং আমি এই মহান সংসদের মাধ্যমে তুলে ধরতে চাই মাননীয় পানিমন্ত্রীকে যে আমার এলাকার নদী ভাঙ্গন রোধে একটা বিশেষ প্রকল্প নিতে হবে। আমার এলাকায় কোনো শিল্প কারখানা নাই, ধান নদী খাল, এই 3 বরিশাল, সেই খালগুলা ভরে গেছে,
নতুন উদ্যোগে খালগুলো কাটার ব্যবস্থা করা হয়েছে, মানুষ স্বপ্ন দেখছে। কিন্তু বিষখালী নদীর পাড়ে যদি একটি দ্রুত কৃষি রক্ষার জন্য কৃষি রক্ষার বাঁধ তৈরি করা না হয়, তাহলে আবারও মানুষের কান্নায় বারবার বাতাস ভারী হবে। তাই আমি এই মহান সংসদের মাধ্যমে ঝালকাঠির মতো একটি অবহেলিত জায়গা, যে জায়গাটায় বারবার দাঁড়িয়ে আমাদের মানুষরা নিঃস্ব হয়েছে, নতুন করে স্বপ্ন দেখেছে, সেই জায়গাটাকে উন্নত করার জন্য এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, তার সাথে সাথে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কারণ আমি এই ঝালকাঠি 1 আসনটির সঙ্গে আমাদের দলের অনেক কিছু জড়িত। কারণ 2023 সালে আমরা দেখেছিলাম কিভাবে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে একজন মানুষ নিজেকে মীর জাফর উপাধি নিয়েছিলেন। সেই হিসাবে আমি বলবো, ঝালকাঠির প্রতি আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাকে এইখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন, আমি তার মাধ্যমে ঝালকাঠির মানুষের একটি নতুন জীবন যাতে পেতে পারে, সুন্দর ঝালকাঠি পেতে পারে, যাতে ঝালকাঠির মানুষরা আগামী দিন মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারে আমরা বিএনপির সাথে আছি। কারণ আপনি দেখেছেন ঝালকাঠি শত শতের মধ্য দিয়েও 2টা সিট আমরা বিএনপিকে উপহার দিতে পেরেছি। সেই হিসাবে বলবো, ঝালকাঠির প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে। আমরা শুধু একই কথা। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি কি আপনার বক্তব্য শেষ করতে চান? তাহলে তো একটু চাইতে হবে যে 1-2 মিনিট বাড়িয়ে দেন। আপনাকে 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, বক্তব্য সম্পন্ন করেন প্লিজ। থ্যাংক ইউ। জি মাননীয় স্পিকার, আমরা বারবার বলেছি আমার কাঠালিয়া একটি উপজেলা, স্বাধীনতার 55 বছর পরেও উপজেলা সদরে একটি হাসপাতাল হয়নি। সুতরাং এখানে কয়েক লক্ষ মানুষের বাস। একজন মানুষ, গর্ভবতী মানুষ যখন সন্তান প্রসবের বেদনায় আসে, তখন হাসপাতালে নেওয়ার মতো জায়গা নেই। কারণ পাকিস্তান পিরিয়ডে আমাদের একদম বামনার কাছাকাছি আমুয়া ইউনিয়নে সদরের হাসপাতালটি নেওয়া হয়েছিল। সেই থেকে আমার কাঠালিয়ার মানুষ অবহেলিত। আমরা চাই এই সরকার স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে খুব দ্রুতই কাঠালিয়া সদরে একটি হাসপাতালের ব্যবস্থা করবে। অন্যদিকে রাজাপুর 50 সদস্য বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে, যেটা অত্যন্ত জরাজীর্ণ, মোমবাতির মতো নিবু নিবু করে জ্বলছে, যেখানে বেশিরভাগ স্টাফ নাই, অল্প কয়েকজন লোকে তার সেবা দিয়ে যাচ্ছে। মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই হাসপাতালটিও 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করে যাতে আমাদের মানুষগুলো সেবা পেতে পারে, অন্ততপক্ষে তার মৌলিক অধিকারগুলো পালন করার জন্য, মৌলিক অধিকার পূর্ণ করার জন্য তারা সঠিকভাবে সেবা পায়, তার জন্য আমি এই নতুন সংসদ হিসাবে মহান সংসদে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। আপনি জানেন রাজাপুর কাঠালিয়া একটি বিশেষ এলাকা, ওখানে অনেক বড় বড় নেতারা ছিলেন। সেই হিসাবে আমার রাজাপুর কাঠালিয়ার মানুষগুলো যাতে আগামী দিন ভালো সেবা পেতে পারে, তার জন্য আমি সহযোগিতা চাই, সকল মন্ত্রণালয়ের সহযোগিতা চাই। মাননীয় প্রধানমন্ত্রীর, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংসদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন চাঁদপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন। মোহাম্মদ জালাল উদ্দিন, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চাঁদপুর 2 আসন মতলব উত্তর দক্ষিণের নির্বাচিত সংসদ সদস্য। আমার নির্বাচনী এলাকার ভোটাররা আমাকে 1,15,850 ভোট ব্যবধানে সম্মানিতভাবে বিজয় করে সংসদে পাঠিয়েছেন তাদের কথা বলার জন্য। সুতরাং তাদের কথাগুলো আমি বলতে চাই কৃতজ্ঞতার সহিত। আমি আমার এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। প্রথম, মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ দিতে চাই। প্রথম কারণটি হলো, উনি 24 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে
আগে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং উনি স্বীকার করেছেন যে সেই ফ্যাসিস্ট সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত দলীয় কাজে ব্যবহার করেছিল এবং নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা শূন্যের কোঠা দাঁড়িয়েছিল। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। ওনার মহামান্য রাষ্ট্রপতির ভাষণে উনি একটা কথা উল্লেখ করেছেন যেটা আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের কথা উল্লেখ করতে গিয়ে মুদ্রাস্ফীতির কথা স্বীকার করেছেন। এই মুহূর্তে শুধু মুদ্রাস্ফীতি নিয়ে আমি 2-4টি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি আজ অত্যন্ত দেশে ভয়াবহ অবস্থা এবং এই মুদ্রাস্ফীতির কবলে আমরা সবাই কম বেশি তার ভোগ করতেছি। মুদ্রাস্ফীতি কি এটা এখন আর আমাদের কারো অজানা নয়। আমরা মুদ্রাস্ফীতি হলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, টাকার মান কমে যায়। যাদের নির্দিষ্ট আয়, স্বল্প আয়, তাদের জীবন বিভীষিকাময় হয়ে দাঁড়ায়। আয়ের বৈষম্য বৃদ্ধি পায়, সঞ্চয়ের মূল্য কমে যায়। তাই মানুষ সঞ্চয়ে আগ্রহ হারিয়ে ফেলে। উৎপাদন খরচ বৃদ্ধি পায়, পণ্যের দাম বেড়ে যায়, বিনিয়োগে অনিশ্চিত সৃষ্টি হয়, নতুন বিনিয়োগে স্থবির হয়ে পড়ে, বৈদেশিক খাতে চাপ বাড়ে, আমদানি খরচ বেড়ে যায়, বাণিজ্যিক ঘাটতি বাড়ে, খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে, পুষ্টিহীনতা বাড়ে, জিডিপির ত্রুটি চেপে ধরে। অর্থাৎ দেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য মুদ্রাস্ফীতি এক বলিষ্ঠ পদক্ষেপ। তাদের মুদ্রাস্ফীতি একটা বিরাট ভয়ানক ব্যাধি অর্থনীতির। মুদ্রাস্ফীতির একাধিক কারণে হয়ে থাকে। বর্তমানে মুদ্রাস্ফীতির মূল কারণ সেটা হলো অতিরিক্ত টাকা মুদ্রণ কারণেই মুদ্রাস্ফীতি আজ ভয়াবহ অবস্থা। নর্মালি মুদ্রাস্ফীতি 2 থেকে 4 পর্যন্ত স্বাভাবিক, বাট যখন মুদ্রাস্ফীতির চিহ্ন 10-এ দাঁড়িয়ে যায় তার অর্থাৎ দেশে অর্থনৈতিক ভয়াবহ অবস্থা। আজ মুদ্রাস্ফীতি 10-এর কাছাকাছি, তার অর্থাৎ আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভয়াবহ। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতির নিয়ে আমি 2-একটা কথা বলতে চাই। অতীতে বিএনপির শাসনামল কেমন ছিল এই মুদ্রাস্ফীতির দিয়ে আমরা বুঝতে পারবো অতীতে বিএনপির শাসনামল কতটুকু ভালো ছিল, কতটুকু খারাপ ছিল। যখন স্বৈরশাসক এই দেশ থেকে বিতাড়িত হয়, বিএনপি সরকার ক্ষমতা আসে, স্বৈরশাসনের সময় 9.70 ছিল মুদ্রাস্ফীতির। যখন ক্ষমতা নেওয়ার পরে 1993 সালে বিএনপি সরকার আসে, তখন মুদ্রাস্ফীতি দাঁড়ায় 3.30। যখন পাশাপাশি আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 1999 সালে মুদ্রাস্ফীতি হলো 8.90। আর বিএনপি যখন 2001 সালে আসে তখন মুদ্রাস্ফীতি ছিল 2.40। তার অর্থাৎ বিএনপি যখন ক্ষমতায় আসে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে, ভালো থাকে। এখন এই দেশে, আমাদের দেশে এই ফ্যাসিস্ট সরকার বিতাড়িতের পরে মুদ্রাস্ফীতি 9% দাঁড়ায়। এখন 24 সালে ছিল 9.70, 25 সালে প্রায় 10%। আমি বিশ্বাস করি আমাদের নেতা, আমাদের হাউস নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এই মুদ্রাস্ফীতিকে কমিয়ে এনে দেশে একটা বলিষ্ঠ অর্থনীতি আমরা দাঁড় করাইতে পারবো, যেখানে আমাদের অর্থমন্ত্রী আছেন, বিজ্ঞ অর্থমন্ত্রী, এবং সকলের সহযোগিতায় আমরা একটা স্থিতিশীল, একটা সুন্দর বলিষ্ঠ অর্থনীতি ইনশাল্লাহ আমরা দেশকে উপহার দিতে পারবো। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতির ব্যাপারে বিগত ইন্টার্ম সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ সাহেব বলছেন
উনি জাতিসংঘের প্রতিনিধি সভার মিটিংয়ে পরে সাংবাদিকদের সামনে উনি বলেছিলেন মুদ্রাস্ফীতির মূল কারণ হলো ইমিডিয়েটলি সরকার অর্থাৎ স্বৈর সরকার ফ্যাসিস্ট সরকার ৬০,০০০ কোটি টাকা অতিরিক্ত মুদ্রণ করে গেছেন, যার ফলে মুদ্রাস্ফীতি আজ এত ভয়াবহ। এই মুদ্রাস্ফীতি যারা ৬০,০০০ কোটি টাকা প্রিন্ট করেছেন, মুদ্রণ করেছেন, সেই প্রতিষ্ঠানের কিছু উৎসাহী নেতাকর্মী, উৎসাহী কর্মকর্তারা এই মুদ্রার যোগান দিয়েছিলেন। আর এই ৬০,০০০ কোটি টাকাই কিন্তু মাননীয় স্পিকার এই ছাত্র জনতার উপরে গত ৫ই আগস্ট ব্যবহার করা হয়েছিল। সুতরাং আমি বলবো যারা এই মুদ্রণ করেছেন, মুদ্রার সাথে জড়িত যে সমস্ত কর্মকর্তারা, উৎসাহী কর্মকর্তা, তাদেরকে আইনের আওতায় আনলে বিগত এই সরকারে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, শহীদ হয়েছেন, তারা অন্তত কিছু তাদের আত্মা শান্তি পাবে। সুতরাং আমি এই হাউসে অনুরোধ করব, এই যারা এই মুদ্রা স্থাপনে মুদ্রণে কাজ সহযোগিতা করেছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য। মাননীয় স্পিকার, যদি এদেরকে আইনের আওতায় না আনা হয়, আগামী দিনে হয়তো এই যে এরা আরও অবৈধ মুদ্রণ করে দেশে আরও স্থিতিকে স্থির করতে পারে। মাননীয় স্পিকার, আজ আমাদের সকলের দায়িত্ব হলো এদের বিচার করা। এদের বিচার করা আমাদের পবিত্র দায়িত্ব। এরা এখনও অর্থনীতির বাঁকে বাঁকে বসে আছেন। এদেরকে আইনের আওতায় আনার জন্য আমি হাউজে আপনার মাধ্যমে সকলের কাছে আমি একটা প্রস্তাব রেখে যাচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ জানাই আমাকে দুই একটি কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। আমি আমার দেশের কথা, আমার এলাকার কথা আশা করি আগামী কোনো এক। ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। রুমিন ফারহানা, আপনার সময় 10 মিনিট। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এখন চলছে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে আর সকল কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয়, এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি পরামর্শ দিলেন সেই ব্যাপারেও কোথায় কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না। সে কারণেই দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবার ব্যাপারে বারবার আলোচনা হয়েছে। সরকারি দল, বিরোধী দল, ২৪-এর অভ্যুত্থানের আগে পরে সকল সময় বলা হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হোক। বিএনপি তার ভিশন 2030 এবং 31 দফাতেও এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছে। মাননীয় স্পিকার, সে কারণেই সঙ্গতভাবে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে এইবার রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত ভাষণের বাইরে গিয়ে তার নিজের মতন করে ভাষণ দিতে পারবেন, কিন্তু আমরা দেখলাম এইবারও রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত একটি ভাষণ তাকে দিতে হলো। সো আমরা যদি এতটুকু স্বাধীনতা মাননীয় স্পিকার রাষ্ট্রপতিকে দিতে না পারি, তাহলে আর আমরা কোন ভারসাম্যের কথা বলছি? যাই হোক মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমার এই কঠিন যাত্রাকে সহজ করে দিয়েছেন। আমি তারপরে ধন্যবাদ জানাই আমার অসংখ্য নেতাকর্মী, যারা নানানভাবে বঞ্চিত হয়ে ভয় ভীতির মধ্যে দিয়ে আমার নির্বাচন করেছে, দল থেকে বহিষ্কার হয়েছে, কিন্তু তারা আমাকে ছেড়ে যায় নাই। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমি আরও ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্যে। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এইটা বুঝবার সৌভাগ্য আমার হতো না। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছিলেন, এবং আমি বিশ্বাস করি তার অপূর্ণতা এই সংসদে কোনো দিন পূরণ হবে না। মাননীয় স্পিকার, হাজার মানুষের আত্মত্যাগ, তার ফসল হচ্ছে
আজকের এই সংসদ। এই মানুষগুলো কারা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল হয়ে এসে সংসদে বসেছি? মাননীয় স্পিকার, তাদের স্বপ্ন কি ছিল? তারা জানতো তাদের এই আত্মত্যাগের বিনিময়ে তারা কিন্তু কেউ মন্ত্রী হবে না, এমপিও হবে না। তারা ছিল সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া সাধারণ জনগণ বাংলাদেশের। তারা একটা স্বপ্ন দেখেছিল, একটা নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন, একটা নতুন রাজনীতি নির্মাণের স্বপ্ন, একটা নতুন চিন্তার জন্ম দেওয়ার স্বপ্ন, এবং সর্বোপরি সকলের জন্য যেই ভীষণ রকম বৈষম্য আমরা দেখেছি গত কয়েক বছর, সেখান থেকে মুক্ত হয়ে সকলকে নিয়ে, সকলকে একসাথে করে একটা বাংলাদেশের স্বপ্ন। সেই সকল মানুষের কাছে আমি এবং আমি বিশ্বাস করি আমার সহকর্মী এই সংসদ সদস্যরা সকলেই কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, শহীদদের যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান, সেই প্রত্যাশা কিন্তু বায়বীয় বা অলীক কোনো বিষয় ছিল না। এখনো যদি আমরা দেয়ালে দেয়ালে তাকাই, আমরা দেখব তারা তাদের স্বপ্নের কথা দেয়ালে লিখে গেছে। উই ওয়ান্ট জাস্টিস, কিংবা দেশটা কারো বাপের না, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। শোনো মহাজন, আমরা অনেকজন। চেঞ্জ দ্য রুলস, বি আ ভয়েস নট ইকো। দিনে নাটক, রাতে আটক, নাটক কম করো প্রিয়। হামাক ব্যাটাক মারলু কেন? এমন হাজার প্রশ্ন, লক্ষ জিজ্ঞাসা। এই লড়াইটা কেবল একটা সরকার পরিবর্তনের লড়াই ছিল না মাননীয় স্পিকার। যেই কথাটি আমি বলেছি, একটা স্বপ্ন, একটা নতুন বাংলাদেশ, সকলকে নিয়ে সকলের বাংলাদেশ গঠন করবার একটা স্বপ্ন নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা স্বপ্ন দেখেছিলাম ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী বা লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অপর বা আদার করে দেয়া হবে না। মাননীয় স্পিকার, আমি খুব বিনয়ের সাথে বলি, এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন নারীরা। এক ঝাঁক নতুন প্রজন্মের তরুণ মুখ আমরা পেয়েছিলাম। সেই নারীরা 1 বছর পার না হতে হারিয়ে গেলেন কেন 7 জন নারী সাংসদের এই সংসদে, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। মিছিলের সামনের সারিতে নারীর প্রয়োজন হয়, পুলিশের টিয়ার শেল, লাঠিচার্জের সামনে নারী ঢাল হয়ে দাঁড়ায়। অস্থির সময় নারীর সাহায্য ছাড়া পার হওয়া যায় না। আর সব কিছু যখন ঠিক হয়, তখন নারী হয়ে যায় ট্রোলের বস্তু। নারীর পোশাক, নারীর চেহারা, নারীর কথা, নারীর হাসি, সব কিছুই তখন হাসির খোরাকে পরিণত হয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আজকে সংসদে আরেকটি কথা বলে যাই। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের 5 নম্বর প্যারায় বলা হয়েছে, বিবিএস এর চূড়ান্ত হিসাব অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার 3.49%। প্রবৃদ্ধি হচ্ছে, উৎপাদন বাড়ছে, কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। বরং উৎপাদন ও সেবা খাতগুলোকে অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে ধরা হয়, সেই 2 খাতেই কর্মসংস্থান চলছে। একে চাকরিবিহীন প্রবৃদ্ধি বলে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য একটি বড় ঝুঁকি। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে দক্ষতার অভাব এবং ভাষাগত দুর্বলতার কারণে বড় বড় প্রতিষ্ঠানগুলো বাধ্য হচ্ছে অন্য লোক নিয়োগ দিতে। অর্থাৎ কর্মমুখী শিক্ষা দিয়ে চাকরির জন্য প্রস্তুত করতে আমরা ব্যর্থ হচ্ছি। মাধ্যমিকের নিচে শিক্ষাগত যোগ্যতা থাকা ব্যক্তিদের বেকারত্বের হার যেখানে 3.01%, সেখানে উচ্চ ডিগ্রিধারীদের ক্ষেত্রে এটি 8.7%। ভাষণের 6 নম্বর প্যারায় মূল্যস্ফীতির কথা বলা আছে। বিবিএস এর সর্বশেষ হিসাব অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.30%, যা গত 13 মাসের মধ্যে সর্বোচ্চ। উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে বিশ্ব ব্যাংকের ঝুঁকিপূর্ণ দেশগুলোর লাল তালিকায় অলরেডি বাংলাদেশের নাম গেছে। এর সরাসরি প্রভাব পড়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের ওপর, যাদের মোট আয়ের 2/3 থেকে অর্ধেক পর্যন্ত খাবার কিনতেই চলে যায়। ক্রমাগত মূল্যস্ফীতি দারিদ্র্য বাড়ায়, পুষ্টিহীনতা তৈরি করে এবং আগামী প্রজন্মের মেধা বিকাশে সরাসরি প্রভাব রাখে। মাননীয় স্পিকার, প্যারা 7-এ রাষ্ট্রপতি
19শে ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা দাঁড়িয়েছে 34.78 বিলিয়ন ডলার বলে ঘোষণা করেছেন। এই বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত হলো পোশাক রপ্তানি। এরপর আছে প্রায় 1 কোটি প্রবাসীর পাঠানো রেমিটেন্স, বৈদেশিক ঋণ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই, বৈদেশিক অনুদান ইত্যাদি। একক শিল্প হিসেবে তৈরি পোশাক খাতের উপর অতিরিক্ত নির্ভরতা, বৈদেশিক ঋণ বেড়ে 113.51 বিলিয়ন ডলার হওয়া, এফডিআই এর ক্রমাবনমন ইত্যাদিকে মোকাবেলা করতে হলে রফতানি পণ্যের বহুমুখীকরণ, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি, বিদেশে দক্ষ শ্রমশক্তি প্রেরণের কোনো বিকল্প নাই। সম্প্রতি সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান বলেন, ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে, তাই এখন থেকেই আয় বাড়ানোর দিকে নজর দিতে হবে। রপ্তানি ও প্রবাসী আয়ের প্রবাহ শক্ত না হলে এই চাপ সামাল দেয়া সত্যিই কঠিন। পাশাপাশি হুন্ডি ও অর্থ পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গত 15 বছরে দেশ থেকে যে বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে, যার পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে 23,400 কোটি ডলার, সেটি ফেরত আনা না গেলে কিংবা ব্যাংক খাতে থাকা 6 লক্ষ কোটি টাকার খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনা না গেলে অর্থনীতির পুনরুদ্ধারের কোনো পরিকল্পনাই কাজে আসবে না। পাচারকৃত টাকার 75% যায় ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। গত 10 বছরে এই ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে পাচার হয়েছে 68 বিলিয়ন ডলার। সুতরাং এই মিথ্যা ইনভয়েসিং বন্ধ করা না গেলে টাকা পাচারও বন্ধ সম্ভব নয়। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি তার ভাষণে বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক তদারকি উন্নতকরণ, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত, খেলাপি ঋণ হ্রাসে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। যে কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক হলো আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা, এটি সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে তাকালে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি করা উচ্চ ডিগ্রিধারী মানুষজন, অভিজ্ঞতা সম্পন্ন লোকজন নিয়োগ পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর যিনি নিয়োগ পেয়েছেন তিনি হলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং একজন সোয়েটার ফ্যাক্টরির এমডি। মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব আমার সময় 2 মিনিট বাড়িয়ে দিতে। মাননীয় স্পিকার, একই ঘটনা আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও দেখেছি। সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি, প্রভিসি নিয়োগ দেয়া হয়েছে। দল করা দূষণীয় কিছু নয়, কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয় সেটা দুর্ভাগ্যজনক। দলদাস শিক্ষকদের হাতে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপের অনুরোধে অলরেডি আপনাকে আজকের দিনের মধ্যে সর্বোচ্চ সময় দেয়া হয়েছে 10 মিনিট। আপনার বক্তব্যের ফ্লো যেন ঠিক থাকে সেজন্য টানা 10 মিনিট দেয়া হয়েছে। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। ইউ উইল হ্যাভ টাইম, নেক্সট টাইম আপনাকে দেয়া হবে। এখন আমরা লেট আস কন্টিনিউ আওয়ার বিজনেস। আই হাম্বলি রিকোয়েস্ট ইউ টু টেক ইউর সিট। থ্যাংক ইউ। উনি তো স্বতন্ত্র। আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট দেওয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, বিনিয়োগ নির্ভর অর্থনীতি তৈরি করা। আশা করব আগামীতে সালমানের জায়গায় সাইফুর এসে বসবে না। আশা করব বিনিয়োগ বান্ধব পরিবেশ তখনই হবে যখন আমরা আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিদ্যুৎ, গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারবো, ঘুষ দুর্নীতি কমিয়ে একটা ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করতে পারবো। পাতানো নির্বাচন বলতেই 14, 18, 24-এর কথা আসে মাননীয় স্পিকার, কিন্তু গত কয়েকদিন আগে পত্রিকায় যেটা স্পষ্টভাবে এসছে 2008 সালের নির্বাচন মাননীয় স্পিকার, সেটিও কোনো নিরপেক্ষ নির্বাচন ছিল না। 2008 সালের নির্বাচনেও একরকম পাতানো খেলা এবং ভেতরের নানান নকশার মাধ্যমে
এক দলকে একেবারে ব্রুট মেজরিটি দিয়ে সংসদে আনা। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সাতক্ষীরা ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম। আপনার সময় ৮ মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য মোবারকবাদ। বক্তৃতার শিরোনাম আমরা জানতে পেরেছি মাননীয় প্রেসিডেন্টের ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব। মাননীয় স্পিকার, একটি দেশের প্রেসিডেন্টের পদটি অত্যন্ত সম্মানের, দেশের ইজ্জতের, তিনি রাষ্ট্রের অভিভাবক। কিন্তু এ পদের সঙ্গে যে ব্যক্তিটির সংস্রব জড়িত তাকেও হতে হয় দেশের সর্বজন শ্রদ্ধেয়, সকলের সম্মান ও ইজ্জতের প্রতীক। তিনি হবেন রাষ্ট্রের সকল দলের, সকল মতের, সকল সম্প্রদায়ের লোকের আস্থাভাজন, শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র। কিন্তু মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করেছি স্বৈর শাসন কর্তৃক নিয়োগকৃত রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনিই দেশের সম্ভবত প্রথম ব্যক্তি যিনি কমপক্ষে 3টি তর্কিত বিতর্কিত সমালোচিত সরকারের অধীনে ওই সরকার সময়ের বিভিন্ন মতলবী মতাদর্শের সাথে নিজেকে মিলিয়ে যে সরকারের যখন যে রং, সেই সরকারের সেই রং ধারণ করে বিভিন্ন রঙে রঞ্জিত হয়েছেন। বাংলাদেশের একটি জনপ্রিয় সিনেমার নাম ছিল রংবাজ, আর যিনি যে পত্রের রং ধারণ করেন তাকে সাধারণত ওই নামে বিশ্লেষণ করা হয়ে থাকে। তিনি স্বৈরাচার হাসিনার রঙে আপাদমস্তক রঞ্জিত ছিলেন। তিনি ইন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের তাত্ত্বিক রঙে রঞ্জিত ছিলেন। আবার তিনি বর্তমানের জুলাই চেতনার শতভাগ রঙে রঞ্জিত। কথা বললেও যারা জুলাই সনদের শপথ না নিয়ে সংবিধান সংস্কার না সংশোধন, এই তর্কিত কনসেপশনের দ্বিধাদ্বন্দ্বে আকণ্ঠ নিমজ্জিত জনাব প্রেসিডেন্ট সাহেব সেই রঙে রঞ্জিত হয়ে আবার তিনি ভাষণ দান করেছেন। তার উচিত ছিল বিভিন্ন রঙে রঞ্জিত না হয়ে চেয়ারটির পদ না রেখে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করা, তাহলেই বোধহয় দেশ এবং জাতি ভালো মনে করত। অতএব আমি তার নানা রঙে রঞ্জিত এই রংবাজ প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আমার অনেক কথা বলার ছিল, কিন্তু সময় তো আপনি কম দিয়েছেন। আমার এই ফাঁকে আমার নিজের এলাকার কিছু বলে নেব, সময় পেলে আরও কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, একটু আগে সংসদে আলোচনা হয়ে গেল, আমার সম্মানিত সরকারি দলের ভাইয়েরা বলছিলেন যে আমাদের মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই। মাননীয় স্পিকার, আমি এই সংসদে 91-এ এমপি ছিলাম, 2001-এ এমপি ছিলাম। ওই সময় যারা ছিলেন তারা সকলে জানেন আমি মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ আমাকে বাদ দিয়ে দিয়েছিল। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মেজর হাফিজ বিক্রম সাহেব, বর্তমান স্পিকার, তিনি নিজেই আমি না বলতেও স্বীকার করেছেন যে না, গাজী নজরুল ইসলাম, আমি রণাঙ্গনে তাকে দেখেছি, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে তখন 7.5 কোটি লোকে জানতো, আজকে 18 কোটি লোক জানলো স্পিকার সাহেব মহোদয়ের মাধ্যমে যে আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই সুযোগে অনুরোধ করবো মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের কাছে, যার দেখেন উনি স্বীকার করেছেন, বলেছেন আমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা উনি যেন আমাকে সরবরাহ করেন, আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আমার একার কথা একটু বলতে চাই। বিশ্ব ঐতিহ্য, ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট আমার সর্ববৃহত্তম শ্যামনগর উপজেলায়। এখানে আমার প্রায় 40% জনগণ সুন্দরবন নির্ভরশীল। জেলে বাওয়ালি মাওয়ালি তারা জলদস্যুতার আক্রান্ত। মাননীয় পরিবেশ বন মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় গত 1 তারিখে আমার শ্যামনগরে গিয়েছিলেন, আমি তার সাথে ছিলাম, তিনি দেখে এসেছেন। আমরা দাবি করেছি সুন্দরবনে এখন মধুর পাস চলছে, মধু কাটতে গেছে লোকেরা, তারা কোটি কোটি টাকার মধু সংগ্রহ করবে, সরকার রাজস্ব পাবে। এখন যদি প্রতি মাসে 2 থেকে 3 বার করে যৌথ বাহিনীর অভিযান দেওয়া হয়, তাহলে বোধহয় এই জলদস্যু সেখানে একটু দূর হতে পারে বলে আমি এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় স্পিকার, আমি দ্বিতীয় কথা বলতে চাই। আমার শ্যামনগরের উপকূলীয় এলাকা, আমার 12টি ইউনিয়নের 8টি এলাকাই উপকূলীয় অঞ্চলের। প্রতি বছর বানবাসীতে আমরা ভাসি, লোকজন ডোবে আর মরে। এক রাতে আয়েলায় আমার নিজের গ্রামের 17 জন লোক মারা গিয়েছিল। মাননীয় স্পিকার, আমার 8টি ইউনিয়নের 1টি ইউনিয়নে বাঁধ চলছে, বাকি 7টি ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ যাতে তৈরি করা হয় সেজন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, রাস্তাঘাট বিধ্বস্ত, শুধু ইটের একটা করে সলিগিং রাস্তা সব ভেঙে চড়ে চুরমার, বাচ্চারা হাঁটতে পারে না। এই 8টি এলাকা তো কোনো রাস্তাই নেই, একটি মাত্র রোড সাইজের রাস্তা ছিল।
আমি যখন 91 এমপি ছিলাম, আরেকটি রাস্তা আমি করেছিলাম, সেখানে আজ পর্যন্ত 20 বছরে কোনো ইট পড়িনি, কিছু অংশ ছাড়া। মানে স্পিকার, সেই রাস্তাগুলো আমি পাকা করার দাবি জানাচ্ছি। আমার একটি হাসপাতাল সামনে 17-30 বেড ছিল, গত গভর্নমেন্টের আমলে আমি 50 বেড করা হয়েছিল। কালীগঞ্জের বড় একটি অংশ রুগীরা আমার ওখানে আসে, ওই বেডটি 100 থেকে 150 বেড করা থাকে। মাননীয় স্পিকার, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পর্যটন শিল্প, আমার এলাকা একটা পর্যটন মুখর এলাকা। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার কাছে আমি নিজেই গিয়েছিলাম। উনি রোপওয়ে, ভারতের রোপওয়ে আছে আমার মুন্সিগঞ্জের জঙ্গলের ভিতর দিয়ে প্রায় 4-5 কিলোমিটার রোপওয়ে তৈরি অনুমতি দিয়েছিলেন। অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল, কিন্তু সে কাজটা সম্পন্ন হয়নি। আমি অনুরোধ করব, মুন্সিগঞ্জে পর্যটন কেন্দ্র সহ একটা রোপওয়ে জঙ্গলের ভিতরে তৈরি করতে পারলে লক্ষ লক্ষ লোক আমাদের পর্যটন শিল্পে সেখানে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে বলে আমি মনে করি। মুন্সিগঞ্জ থেকে ভোমরা হয়ে বেনাপোল পর্যন্ত রেল লাইন আমি 2004 সালে নির্বাচনে বলেছিলাম। গত গভর্নমেন্ট কিছু চেষ্টা করেছিল এবং সেখানে কিছু রেকর্ডপত্র তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব যে বর্ধুষ্টি এলাকায় হাজার হাজার লোক যাতায়াত করে, যদি এই রেল লাইনটা চালু হয় তাহলে এলাকার উন্নতি হবে, সুন্দরবনের হেভি সম্পদগুলো পরিবহন করা যাবে সুন্দর হবে বলে বিশ্বাস করি। আমাদের শ্যামনগরের বিদ্যুৎ ব্যবস্থা মোটামুটি এখন লাইন অনেক বর্ধিত পেয়েছে। 33 কেবি লাইন আমাদের শ্যামনগর বা কালীগঞ্জের মাঝখানে করা দরকার, না বারবার বিদ্যুৎ চলে যায়, লাইন ঠিক থাকে না। মাননীয় স্পিকার, সাতক্ষীরা একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা অতীতে ছিল, অনেক কাগজপত্র এগিয়ে গেছে। আমি দাবি করব এই সাতক্ষীরা জেলায় একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার যে কাগজপত্র তৈরি করা আছে সেটা যেন অনতিবিলম্বে কার্যকরী করা হলে ওখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, জলবদ্ধতা নিরসনে কপোতক্কি, মরিচপ, প্রাণসাগরের খাল এবং শ্যামনগরের যমুনা নদী মানে কাটা দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে তিনি খাল কাটা শুরু করেছেন, তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। তার মরহুম পিতা মেজর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনিও খাল কাটা শুরু করেছিলেন, আমি তাকে ধন্যবাদ দিই। তা আমার শ্যামনগরের সাতক্ষীরার এই খালগুলো কাটা শুরু হয়, সাতক্ষীরা প্রাণ পাবে, শ্যামনগরে প্রাণ পাবে, জলবদ্ধতা নিরসন হবে এবং একটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, মানে স্পিকার, সাতক্ষীরা সদরে যে বাস টার্মিনালটা স্থানান্তর করা দরকার, সেখানে যানজট সৃষ্টি হচ্ছে। বাইপাস সড়কের পাশে সুবিধাবদ্ধ জায়গায় যানজটটি তৈরি করলে সাতক্ষীরা রাজহল একটা পরিবেশ সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমার এলাকার অনেক সমস্যা আছে, সেগুলো আমি পরবর্তী পর্যায়ে ডিউরেটের মাধ্যমে মন্ত্রী মহোদয়কে আমি বলবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি আশা করছি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার সকলে মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা করেন, আমরাও করি। আমাকে সময় একটু 2 মিনিট বাড়িয়ে দেন, তাহলে আমি খুবই খুশি হব। মাননীয় স্পিকার, বাংলাদেশের অভ্যুদয়ের পূর্বে 1947 সালে ভারত বিভাগের মাধ্যমে একবার আমরা স্বাধীন হই। এরপর 71 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মাননীয় স্পিকার লক্ষ লক্ষ মা বোনদের শাহাদাতের বিনিময়ে আমরা আরেকবার স্বাধীন হই। তৃতীয়বার এই 2024 সালের জুলাই, আমরা যেটাকে 35শে জুলাই বলে থাকি, 25-এর 5 আগস্ট পর্যন্ত আরেকবার স্বাধীন হলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি কি বক্তব্য শেষ করতে পেরেছেন? আচ্ছা, আপনাকে 2 মিনিট টাইম এক্সটেন্ড করা হলো, 2 মিনিটস। থ্যাংক ইউ। ধন্যবাদ। একটি বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মাধ্যমে আরো একবার আমরা স্বাধীন হলাম। মাননীয় স্পিকার, এই তিনবার আমরা স্বাধীনতার স্বাদ কি পেয়েছি? আমরা কিন্তু স্বাদ কিছু পেলেও সুখ কিন্তু আমরা পাইনি। 1947 সালের পরে পাকিস্তানি স্বৈর শাসকদের বৈষম্যমূলক স্বেচ্ছাচারিতায় দেশ শাসনে একদেশদর্শিতা, বিভূতিসুলভ আচরণের ফলে 25 বছর পর আমরা 25 বছর আমরা ছিলাম অবহেলিত এবং নির্যাতিত এবং নিষ্পেষিত। মাননীয় স্পিকার, জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং স্বাধিকার পর 1971 সালে আবার স্বাধীন হলাম 55 বছর। এরপরে 24-এর পরে 35শে জুলাই পর্যন্ত আরও কয়েক বছর চলে গেল, কিন্তু 5 আগস্ট পর্যন্ত যে মোট 80 বছর পর এই সংসদে প্রতিষ্ঠা পেয়েছে, এই জন্য এই সংসদটি অত্যন্ত একটা আনকমন একটি সংসদ বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা সেই সংসদের গর্বিত সদস্য। কিন্তু এই সংসদে আমরা লক্ষ্য করছি এখনো আমাদের ভাইরা যারা আমরা এক ছাতার নিচে অতিথি ছিলাম, আজকে বসে এক ছাতার নিচে আছি, কিন্তু অনেকে আমাদেরকে যে পুরনো কথা ভুলতে পারছেন না। তারা বারবার কি বলছেন? বারবার বলছেন আমরা নাকি যে কি বলে আওয়ামী লীগের, আমরা নাকি বিএনপির প্রতিমন্ত্রী একজন বলেছেন যে মাননীয় স্পিকার, যে আমরা নাকি অমুক্তিযোদ্ধা।
আমরা নাকি জুলাই বিপ্লবের সঙ্গে একমত ছিলাম না, আমরা নাকি যে জান্নাতের টিকিট বিক্রি করেছি ইত্যাদি ইত্যাদি। মাননীয় স্পিকার, কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা যখন বিগত 1991 সাল থেকে একসাথে ছিলাম, ভাই ভাই ছিলাম, আমরা তাদের সাথে ছিলাম, তখন আমরা ছিলাম বন্ধু। বাইরে এখন আমরা একটু পৃথক হয়েছি, আমরা এখন কি অবন্ধু হয়ে গেলাম? আমি মনে করি এই চিন্তাটা করা ঠিক হবে না। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ ভোটচোর বলে সকলেই বলে, জাপা 10টি হুন্ডা 20টি গুন্ডা নিয়ে ভোট চুরি করেছে সকলেই বলে। ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে আমরা দেখলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় মাননীয় সদস্য দয়া করে বসুন। আলোচনায় অংশগ্রহণ করবেন মুন্সিগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুজ্জামান। জনাব মোহাম্মদ কামরুজ্জামান, আপনার সময় 8 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তাআলা বেহেশতবাসীদের হেদায়েতের পরে সফলকাম হওয়ার পরে বেহেশতের মধ্যে ঢুকে এই আয়াতটা পড়বেন। তার মানিটা হলো, আল্লাহ আপনার কাছে যদি আমি হেদায়েত না পেতাম, সঠিক পথে যদি না থাকতাম, তাহলে আমি এই বেহেশতে আজকে আমি প্রবেশ করতে পারতাম না। আজকে এই মহান সংসদে যে জায়গায় দাঁড়িয়ে আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মুন্সিগঞ্জ 3 আসনের মানুষের কথা বলবো। বেগম খালেদা জিয়া যদি আমাকে, তারেক রহমান যদি আমাকে নমিনেশন না দিয়ে, সর্বোপরি আমার এলাকার মানুষ যদি আমাকে ভোটটা না দিতেন, এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার হৃদয়ের কথাগুলো, আমার এলাকার কথাগুলো, আমার তারেক রহমান এবং খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতার কথাগুলো আমি বলতে পারতাম না। সুতরাং শুকর আলহামদুলিল্লাহ। আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমি একটি কথা বলবো, এই কথা যদি আমি না বলি, এইখানে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটা মাত্র ক্যাজুয়ালিটি হয়েছিল, সেটা নির্বাচনের পরের দিন, সেটা 13 তারিখ। কিন্তু এই 13 তারিখের এই ঘটনা আমি স্থানীয় প্রতিনিধি হিসাবে আমি জানতাম না। কিন্তু 13 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল হয়েছিল। ওই মিছিলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন 18 তারিখ। কিন্তু 13 তারিখ কারা ওই দিন ওই হত্যাকাণ্ডের জন্য তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করেছিল, আমি এই হাউজের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সালাউদ্দিন ভাইয়ের মাধ্যমে আমি ওইটার আশু তদন্ত এই কারণে চাচ্ছি। বাংলাদেশে অনেক কিছু হয় আমি জানলাম না, অথচ তারেক রহমানের বিরুদ্ধে এটা যে একটা প্রপাগান্ডা ছিল, মিথ্যা প্রপাগান্ডা ছিল, তার প্রমাণ 2 দিনের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ এটা তদন্ত করে। এটা একটা পারিবারিক এবং একটা বৈবাহিক একটা জটিলতা থেকে 1.5 বছরের পূর্বের একটা ঘটনা থেকে একটা হত্যাকাণ্ড ঘটেছিল। আমার প্রশ্ন এখানে, আজকের এই তারেক রহমান বাংলাদেশে উনি যে জায়গায় বসে আসছেন, এই বসে আছেন, এই যাওয়াটা, এই বসে থাকাটা এত কণ্টকাকীর্ণ ছিল না। উনি অনেক বাধা পেরিয়ে, অনেক কিছু পেরিয়ে কিন্তু আল্লাহ তাআলা আজকে ওনাকে এই জায়গায় বসিয়েছে। ওনার আসার পূর্ব কিন্তু বলেছিল উনি বাংলাদেশে আসতে পারবেন না, ওনার পাসপোর্ট নেই, ওনার সমস্ত মিথ্যার জাল বেরিয়ে ওনার পথটাকে কিন্তু অবরুদ্ধ করেছিল। এইখানে আজকে আমি সবচেয়ে বেশি আশান্বিত যারা আজকে এই পার্লামেন্টে বসে আছে। দেখেন, 2 ধারেই দেখেন, এইখানে প্রথম আমি দেখি এখানে কলেমা, প্রথম আমি দেখি সর্বশক্তিমান আল্লাহ এবং তার উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমি পার্লামেন্টে ঢুকছি। আমি আল্লাহ তাআলার কথা এই কারণে আমি বলবো, আজকে মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে শুধু একটা কথাই বলি, আপনি এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসিন হলে আমরা বড় হয়েছি। আজকে আপনার সম্পর্কে ছোট্ট একটা কথা বলি, উদিত সূর্যের আভা যেভাবে আপনার রাজনৈতিক জীবনে প্রতিফলিত হচ্ছে, আমি জানি না আপনার শেষ কোথায়। আপনার সভাপতিত্বে আমি যদি অপ্রয়োজনীয় না, জীবনে যেহেতু প্রথম দাঁড়িয়েছি, আমার যদি 2-3 মিনিট আপনার এখতিয়ার থেকে দিতে হয়, আমার এখানে যার থেকে আমি যদি ফ্লোরটা যদি পাই, আমার না বলার কথাগুলো যদি বলতে সুযোগ দেন, এই জন্য আমি আগে এই সময় নিয়ে রাখলাম।
মাননীয় সদস্য, আপনাকে 3 মিনিট বাড়িয়ে দেয়া হচ্ছে। 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম আপনি রাজনৈতিক বা ছাত্র নেতা ছিলেন। আপনার প্রতি সবকিছুর কৃতজ্ঞতা। আলোকে 3 তারপর মিনিট চিফ বাড়িয়ে হুইপের দেয়া হলো থেকে কিন্তু আপনাকে। আমি সময় নেব, যদি আমার কথাগুলো যদি না বলা থাকে। আমি এই কারণে বলে রাখলাম, আমি এইখানে যেহেতু পার্লামেন্টে যারা আছে কথা বলি, এইখানে কি হতো, খেলা হবে, কোমরে জোর নাই, কুইটালামু ফাইটটা যায়, এই কথাগুলো এই পার্লামেন্টে হচ্ছে না। বিরোধী দলের নেতা যখন বলেন আমরা কোনো ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলবো না, সত্যি আমরা এটা আশান্বিত হই। এই পার্লামেন্টটা ভাইব্রেন্ট হোক, এই পার্লামেন্টটা মানুষের হৃদয়ের কথা বলুক, আপনারা সবাই কিন্তু আমরা চাই। শুধু তারেক রহমান সম্পর্কে একটা কথা বলতে চাই, যেহেতু এইখানে আলেম ওলামারা খুব বসে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই করো মকরবাজি, আল্লাহ হলো উৎকৃষ্ট মহাকৌশলী এবং আল্লাহ তাআলার কৌশলটা হলো উত্তম। তারেক রহমানের বিরুদ্ধে ফেসিস্টটা 16 বছর মিথ্যা বয়ান দিছে। এখনো যারা তারেক রহমানকে মনে করেছো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, এইটাই হলো আল্লাহ তাআলার কৌশলী। আল্লাহ তাআলা মানুষের ভালোবাসায় সিক্ত করে উনাকে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন, যা আমাদের কাছে আজকে বিদ্যমান। আমি আরেকটা কথা বলতে চাই, আমার এইখানে জামাতে ইসলামের এক ভাই শহীদুল আলম ভাই, খুব সম্ভবত উনি 2 দিন আগে বক্তব্য দিয়েছিলেন। উনি ওনার ক্রেডিট আমি এবং আমিত্ব বলতে গিয়ে একটা কথা বলেছেন, আমরা হলাম তারা। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশ অফিসার গিয়ে বলেছিল একটা মরে আরেকটা দাঁড়ায়, সেইটাই হলো জামাত ইসলাম। একটু বলি, 16 বছরের ধারাবাহিকতায় এখানে ইলিয়াস আলী, নাসিরউদ্দিন পিন্টু, আমিও ইলিয়াস আলীর সাথে গুম হয়েছিলাম। 17 বছর আমরা 600 মানুষ গুম হয়েছি। যেখানে চৌধুরী আলম গুম হয়েছে সেখানে সাজিদুল ইসলাম মামুন দাঁড়িয়েছে, যেখানে মামুন গুম হয়েছে সেখানে ইলিয়াস আলী দাঁড়িয়েছে, যেখানে ইলিয়াস আলী গুম হয়েছে। এভাবে ধারাবাহিকভাবে 600 মানুষের গুমের উপর দিয়ে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে একসাথে আমরা চলার জন্য আসছি। সুতরাং আমি এবং আমিত্বকে পরিহার করে আমরা যদি এই সমাজ, এই রাষ্ট্রকে যে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছি, আমরা যদি ওইদিকেই থাকি, নিশ্চয়ই জাতি আমাদেরকে ভালোবাসবে। জাতির কাছে আমরা যারা এইখানে আসছি তাদের কাছে কিন্তু প্রত্যাশিত আলাদা। আমরা সবাই বলেছি মজলুম, আমার তো বলতে দ্বিধা নেই। আমি মনে করি বাংলাদেশের এই 52 বছরের ইতিহাসে তারেক রহমান বাংলাদেশের মজলুম প্রধানমন্ত্রী। এই হাউস থেকে আমরা ওনাকে এই উপাধিটাই দিয়ে দিলাম, উনি মজলুম। আমার কথাগুলো আবেগ দ্বারা তাড়িত নয়, এটা বিবেক এবং বিবেক দ্বারা শাসিত। আমি যা বলছি আমি হৃদয়ে লালন করি। আজকে আরেকটা কথা বলতে চাই, আমার নমিনেশনের পূর্বে বেগম খালেদা জিয়া 2 মাস আগে আমাকে বলেছিল, রতনকে বলো এলাকায় পড়ে থাকতে, মানুষের জন্য কাজ করতে। আমার অনেক প্রতিকূলতা ছিল, আমি মুন্সিগঞ্জের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসি। আমি গজারিয়ার প্রত্যন্ত অঞ্চলের লোক, এই এলাকার কোনোদিন মানুষ নমিনেশনই পাইনি, আমার হাতে কিছু ছিল না। কিন্তু আমি সব সময় আমি আবেগ দিয়ে আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ ওই দিন আমার ম্যাডাম খালেদা জিয়া জীবিত থাকতো, আমার বিজয়ের পরে আমি আমার অন্তরটা আরো আমি শুকরিয়া আদায় করতে পারতাম। কিন্তু এই ম্যাডামের দোয়া ছিল, দোয়ার কারণে আমি একটা গজারিয়ার মানুষ আমাকে ভোট দিয়েছে আঞ্চলিকভাবে, কিন্তু মুন্সিগঞ্জের মানুষ পাশাপাশি শহর সদর আমাকে ভোট দিয়ে আমার হৃদয়টার মধ্যে যেভাবে স্থান করে নিয়েছে, আমি এই শুকরিয়া আমি কখনই ইনশাআল্লাহ বিশ্বাস করতে পারবো না। আমার ভোটের দিন বর্তমান তারেক রহমান আমাকে রিং করে বলেছে কি অবস্থা, বলেছে 11 দলের কি অবস্থা, ওইখানে জোট ছিল। আমি বলেছি শান্তিপূর্ণ অবস্থান যদি হয় বিজয়ীর বেশে ইনশাআল্লাহ আমি তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে আমি তো জানতাম না উনি প্রধানমন্ত্রী হবেন। আমি ওনাকে এই আশ্বস্ততা করেছিলাম যে বাংলাদেশের মানুষের পাশাপাশি মুন্সিগঞ্জের মানুষ, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মুন্সিগঞ্জের 3 আসনকে বলেছিল মুন্সিগঞ্জ আমার দেশ, এটা আমার জেলা। পাশাপাশি আজকে বলতে চাই, মরহুমা বেগম খালেদা জিয়া বলেছিল নারায়ণগঞ্জের এক লোক যদি বলতে পারে ওইখানে মেট্রো রেল ওইখানে নারায়ণগঞ্জ পর্যন্ত গিয়েছে, আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার এই মুন্সিগঞ্জ জেলা, আপনার মা আমাদের হৃদয়ের
খরিত আত্মার যে আদর্শের জায়গা, বেগম খালেদা জিয়া বলেছেন মুন্সিগঞ্জ পর্যন্ত মেট্রো রেল যাবে। যদি খেলা হবে, ওই ব্যক্তি যদি নারায়ণগঞ্জ পর্যন্ত নিতে পারে, আমি আপনার কর্মী, খালেদা জিয়ার কর্মী, আমাকে ইনশাল্লাহ বাধিত করবেন মেট্রো রেল জন্য ইনশাল্লাহ মুন্সিগঞ্জ পর্যন্ত প্রশস্ত হয়। এইখানে আমার এলাকার দাবি দেওয়া বলতে গিয়ে শুধু এতটুকু বললাম। আজকে দেখেন মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দ, আপনাদেরকে আরেকটা কোরআনের আয়াত বলবো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরগুজারি করো, আমি আল্লাহ নিয়ামতকে আরো অসংখ্য গুণ বাড়িয়ে দেব, এবং এটাকে যদি অস্বীকার করো, সামনে কিন্তু তোমার আযাবি লাশাদীদ, তোমার আযাব অপেক্ষা করছে। আমি মনে করি ফ্যাসিস্টকে সরিয়ে আমরা আপনারা বাংলাদেশে যে গণতন্ত্র কায়েম করেছি, শুকরিয়া আদায় করি আমরা এই পার্লামেন্টকে আমরা স্থান করতে পেরেছি। আমাদের মানুষের ভালোবাসার যে জিনিসগুলো আমাদের করা উচিত, ইনশাল্লাহ সবাই মিলে এটা করি। তারেক রহমানের জীবদ্দশা আপনি তিনটি জানাজা দেখেছেন, একটাতে ভাইয়ের জন্য জানাজা অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু এই মানুষের ভালোবাসা সিক্ত হয়ে যে যত লক্ষ কোটি জানাজা যার মায়ের জানাজায় হয়, নিশ্চয়ই ভালোবাসার ক্ষেত্রে, বাংলাদেশের কমিটমেন্টের ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশের মানুষের ভালোবাসার বাইরে উনি কখনোই যেতে পারেন না। আরেকটা কথা বলতে চাই, এখানে গুম খুনের কথা, আমাদের আরেকজন ব্যক্তি গুমগড় থেকে ফিরেছে, বিরোধী দলের নেতা, উনি বললেন ওনার নির্যাতনের কথা বলেছেন। এই নির্যাতনের যে কথা বললেন, আমি পাশেই দেখেছি, আমারই রেসালের ওয়াইফ এই তাসনিয়া নুরা উপস্থিত ছিলেন। আপনি যখন নির্মম লোমহর্ষক ঘটনা বললেন, তার স্বামীর জন্য তার কি বেদনা হয়নি? আপনার বর্ণনার মধ্যে দিয়ে তার স্বামীর বেদনাকে উনি খুঁজে পেয়েছেন। আমরা সব কিছুকে ধারণ করি, জুলাইকে ধারণ করি। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। মাননীয় সদস্য 90-এর ছাত্র গণ অভ্যুত্থান, মাননীয় সদস্য একটু শুনেন, আমি বলি, মাননীয় সদস্য একটু শুনুন, আমি বলি। 90-এর ছাত্রগণ অভ্যুত্থান এবং 24-এর জুলাই আগস্ট ছাত্রগণ অভ্যুত্থান দুটোরই আপনি রাজপথের কর্মী। আপনার প্রতি সম্মান দেখিয়ে এই সংসদ আরও 2 মিনিট বরাদ্দ করলো। আমি এই কারণে বললাম, এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছেন, ওনার সাথে আমি আবার 91-এ হেরা গুহায় উঠেছিলাম, কদমে কদমে আমরা দুজন পা রেখেছিলাম। উনি আল্লাহর রহমতে ওনার দোয়াটা হয়তো কবুল হয়েছে, কদমে কদমে ইনশাল্লাহ উনি ফুল মিনিস্টার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমার কোনো খেদ নেই। কিন্তু মুন্সিগঞ্জ শহরের যে প্রস্তাবিত এবং জমি অধিগ্রহণকৃত যে হসপিটাল, এটা যদি উনি অচিরেই যদি এইখানে পা না ফেলায়, আমি কিন্তু ওই আল্লাহর কাছে বিচার দেব। আল্লাহ উঠার সময় কিন্তু আমরা দুজনে একসাথে উঠছিলাম, আপনি কেন আমাকে ফেলে দিয়ে আপনি এখন আমাকে ভুলে গেলেন? এখানে মাননীয় প্রধানমন্ত্রী, এখানে গজারিয়াতে 2টা ব্রিজ, সেটা হলো ফুলদি গজারিয়া এবং গজারিয়া চর কিশোরগঞ্জের 2টা ব্রিজ, মাননীয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার যে প্রতিশ্রুতি, এটা কখনই আপনি মুন্সিগঞ্জকে ভুলবেন না, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় স্পিকার, আপনি যে সম্মান দেখিয়েছেন 90 চেতনা মসিন হল, এটাকে স্মরণ রাখছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। রাজশাহী 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, আপনার সময় 6 মিনিট। আর হবে না তো না? বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আপনি লম্বা হইলে ভালো হতো। শুনি তারপরে আসবো। স্পিকার সাহেব, আমার থেকে তো মাইক ছোট, কথা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে দীর্ঘদিন পর আপনার এই সংসদে কথা বলার সুযোগ পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমার এলাকা চারঘাট বাঘা রাজশাহী 6 আসনের মানুষকে ধন্যবাদ দিই। পাশাপাশি সর্বপ্রথমে
মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, যিনি এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যিনি এই দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান করেছেন, যিনি এই দেশের 1977 সালে বাংলাদেশ জামাতে ইসলামে, যেটা শেখ মুজিবুর রহমান সাহেব বন্ধ করে দিয়েছিলেন রাজনীতি করার থেকে, সেই সুযোগ জামাতে ইসলামকে 1977 সাল দিয়েছিলেন সহ অনেক বামফ্রন্টের রাজনীতিবিদদেরকে। সেই জন্য তাকে ধন্যবাদ দিই। পাশাপাশি 1986 সালে যিনি আমার ম্যাডাম বেগম খালেদা জিয়া জনগণের রাস্তা নিয়ে জনগণের সাথে বিরোধিতা না করে আজকে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু সেদিন লক্ষ্য করে দেখেন 1986 সালে আপনারাই স্বৈরাচারী সরকারের সাথে হাত মিলে গণভোট করেছিলেন। সেদিনকে আমার বেগম খালেদা জিয়া 1986 সালে জনগণকে সাথে নিয়ে নির্বাচন না করে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে শরিক ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই। 1996 সালেও এই দেশে উনি গণতন্ত্র প্রতিষ্ঠান করেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিল প্রতিষ্ঠা করেছিলেন, যার জন্যে ওনাকে আমি আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ দিই। পাশাপাশি দু একটা কথা বলতে চাই। আপনারা জানেন ভারত থেকে আসা প্রায় আমার নির্বাচনী এলাকায় ভারত থেকে আসা প্রায় 60-70 হাজার লোক, 60-70 হাজার মানুষ তারা জমি রেজিস্ট্রেশন করতে পারে নাই। আমার মরহুম নেতা কবির হোসেন সাহেব তিনি এই জমি রেজিস্ট্রেশনের কাজগুলো আরম্ভ করেছিলেন। আমি নির্বাচনের সময় আমার নির্বাচনী ওয়াদা ছিল তাদের কাছে, তাদেরকে বলেছিলাম যে আমি এই কাজগুলো করব। আশা করি আপনার মাধ্যমে ভূমিমন্ত্রীকে অনুরোধ করতে চাই যে উনি যেন এই কাজগুলা আমার করে দেন আমার এলাকার। আর আপনি নিজে সাক্ষী, স্পিকার সাহেব, আইনমন্ত্রী সাক্ষী। আজকে জুলাই আগস্টের আগেই আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে ঘোষণা দিয়েছিলাম যে 27 দফা 28 দফা এগুলো আর বাংলাদেশ হবে না, শেখ হাসিনাকে জায়গা মতন পাঠাতে হবে। তার পরিণাম আবার কি হয়েছে আপনি নিজে জানেন। তার পরিণামের জন্য 100 দিনের উপর রিমান্ড। সেই রিমান্ড থেকে বাংলাদেশের এমন কোনো জেল নাই। আমার নেতৃবৃন্দ জামাতের বলেন, আর আমার নেত্রকোনার বলেন, আর সাতক্ষীরার বলেন, আর ফরিদপুরের বলেন, আর রাজবাড়ী বলেন, আর কিশোরগঞ্জের বলেন, আর জামালপুরের বলেন, আর নাটোরের বলেন, আর নোয়াখালীর বলেন, এমন কোনো দেশ নাই যে দেশে আমার জল জুলিয়াম হুলুয়া হয়নি। আপনি জানেন না আমি চিকিৎসা হয়নি, চিকিৎসা আপনার সাক্ষী, আমার আইনমন্ত্রী উনি সাক্ষী, আমার খোকন ভাই ব্যারিস্টার সাক্ষী, তাদের মাধ্যমে আমার জামিন হয়নি। মাননীয় স্পিকার, এই জেলখানা নির্যাতনের কারণে 100 দিন রিমান্ডের কারণে নিজের স্ত্রীকে হারালাম, নিজের মাকে হারালাম এবং এই রাজপথে আন্দোলন সংগ্রাম করতে যে আমার চাচা মজির সে নিহত হলো। মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই মাননীয় স্পিকার অনেক কথা বলেন, আন্দোলনে আমাদের ভূমিকা কি ছিল, অতীত বর্তমান ভবিষ্যৎ এই নিয়ে আপনাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ আছে বলে আমি মনে করি না। মাননীয় স্পিকার, আমার এলাকা, আমার প্রধানমন্ত্রী উনি গেছিলেন রাজশাহী, উনি ঘোষণা দিয়েছেন আমকে জাতীয়করণভাবে একটা ব্যবস্থা করার জন্যে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই আজকের প্রধানমন্ত্রীকে যে উনি আমকে নিয়ে একটা আমাদের ওখানে কোল্ড স্টোর করার কথা আছে সেটা করবেন। মাননীয় স্পিকার, আমার রাজশাহী বিভাগের রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয়। মাননীয় স্পিকার, আমার এলাকার মধ্যে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্যে আজকে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার দেশের পানির নিচে 2টা ইউনিয়ন, আমার কুষ্টিয়ার সীমানার শেষে পানির নিচে মাননীয় স্পিকার আমার
দুইটা ইউনিয়ন পানির নিচে থাকে সবসময়। 12 মাসের মধ্যে 9 মাস, 7 মাস, 6 মাস পানির নিচে থাকে, কোনো রকম জীবিত থাকে। এর কোনো ব্যবস্থা স্পন্দ হয় না। ওখানে বাঁধের ব্যবস্থা করতে হবে এবং ওই বাজার থেকে কুষ্টিয়া যে আসা যাওয়ার জন্য একটা ব্রিজ। ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি কি বক্তব্য শেষ করতে পেরেছেন? আর না হলে আপনি শেষ করেন, আর 2 মিনিট সময় দিলাম আপনি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি বসুন দয়া করে, শেষ হয়ে গেলে। ধন্যবাদ। সদস্য, আপনি যদি শেষ করে থাকেন বসুন, আর না হলে 2 মিনিট সময় পাচ্ছেন। উনাকে 2 মিনিট সময় দেন দয়া করে। আমি যেটা বলছিলাম মাননীয় স্পিকার, আজকে আমরা একাত্তরকে বিশ্বাস করি। 71 যদি না হতো মাননীয় স্পিকার, আজকে আমরা এই সংসদে কথা বলতে পারতাম না। আমরা আমার নেতাকে শ্রদ্ধা স্মরণ করি এবং এই দেশে মাননীয় স্পিকার আমার নেতা জিয়াউর রহমান সাহেবের উপযুক্ত সন্তান তারেক রহমানের প্রতি এদেশের মানুষের আস্থা, বিশ্বাস আছে, যার কারণে অনেকেই বলেছেন আমাদের বিরোধী দলের নেতাদের সাথে আমাদের তো পার্থক্য থাকার কথা না। ওনারাও যাদেরকে ঘৃণা করে আমরাও তাদেরকে ঘৃণা করি, তাহলে সমস্যাটা কোথায় ওনাদের সাথে আমাদের? ওনারাও আওয়ামী লীগকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে, আমরা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করি, একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তাহলে ওনাদের সমস্যাটা কোথায় আমি বুঝি না। মাঝে মাঝে আমরা দেখতে পাই ওনারা ওয়াক আউট করে, কিসের জন্য করে ওনারা জানে, আল্লাহ জানে, আমরা বলতে পারবো না। কিন্তু ডিফারেন্স তো আমাদের সাথে কিছু নাই মাননীয় স্পিকার। ওনারাও যা চায় আমরাও তাই চাই। সমস্যা ওনাদের থাকতে পারে, ওনারা যেটা কাজ করে। আমাদের সাতক্ষীরার মানুষ, নজরুল ভাইয়ের এলাকাতে আমি বহুত দিন জেলখানায় ছিলাম। হ্যাঁ, আপনি জেলাতেও বহুত দিন জেলখানায় ছিলাম। অনেক জামাতের লোকের সাথে আমার জেলে পরিচয় হয়, তার অনেকেই সংসদ সদস্য হয়েছে, কৃষ্ণগঞ্জেরও হয়েছে, নোয়াখালীরও ছিলাম, নাটোরেও ছিলাম, রাজবাড়িতেও ছিলাম। এখানে অনেক জামাতের নেতার সাথে পরীক্ষা হয়েছে তাদের। ধন্যবাদ মাননীয় সদস্য। আজান্ত এখন মাননীয় সদস্যবর্গ,